সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায় এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক টক শো সময়ের সাথে দেখার জন্য। সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের জন্য বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা, আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা হাজির হয়ে থাকি এবং আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজও তার ব্যতিক্রম নয়, আমরা এমন চারজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যারা স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত এবং যারা আজ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং আপনাদের সাথে বর্তমান বাংলাদেশকে নিয়ে আলোচনা করবেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি জনাব হাবিব হোসেন, চেয়ারম্যান বড়ইকান্দি সিলেট। এরপরে হচ্ছেন জনাব মাহিদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি সেন্ট্রাল কমিটি। এবং আমার বামে হচ্ছেন ডক্টর জিল্লুর হাসান খান, রফিকুল হাসান খান, এক্স লেকচারার, ইম্পেরিয়াল কলেজ। এবং আমার সর্ববামের গেস্ট হচ্ছেন মিস্টার এম এ গানি, জেনারেল সেক্রেটারি, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই চারজন সম্মানিত অতিথি আজ আমাদের বাংলাদেশকে নিয়ে, বর্তমান বাংলাদেশকে নিয়ে, কি হচ্ছে বাংলাদেশে, কি করলে আমরা আমাদের সত্যিকারের স্বাধীনতার যে ফসল বা ফল পেতে পারি সে বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমি প্রথমেই যাচ্ছি জনাব এম এ গনি। আপনি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি। কেমন যাচ্ছে বাংলাদেশ? সো ফার সো গুড। ভালোই যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আজকে আমাদের যে ইনফরমেশন মিনিস্টার বিদেশে ছিলেন, উনি আসছিলেন, আজকে প্রেস কনফারেন্সে বলেছেন এটা বুঝতে ভুল হয়ে গেছে। কারণ এটা যেগুলি আলোচনা হয়েছে সাংবাদিকদের সাথে, এডিটর, রিপোর্টার, তাদের যারা ছিল ওইটাই সেখানে প্রকাশ হয়েছে। কতগুলো লোক আছে যারা এগুলো নিয়ে আলোচনা করবেই। আচ্ছা, এই আলোচনা আসলে এটা এমন কিছু নয় যার জন্য যে এটাকে বিরাট একটা ইস্যু করতে হবে। এটাকে যে সোশ্যাল মিডিয়া বলেন আর বিভিন্ন মিডিয়াতে আমরা দেখলাম যে এটাকে অনেক বড় করে প্রকাশ হচ্ছে বা প্রচার হচ্ছে, এটা কি কতটুকু যথাযথ? শুনেন, বাংলাদেশে যে কোনো ইস্যু না থাকলে ওইটাকে ইস্যু করে তুলি, দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এটা কোনো ইস্যু না। কারণ আমার মনে হয় যে বাংলাদেশ হওয়া পর্যন্ত একটা ফ্রি প্রেস, ফ্রিডম অফ প্রেস, এটা কোনো সময় ছিল না। মানে কতগুলি পত্রিকা যে বেরিয়েছে, আপনার মিডিয়া বলেন, এমনি বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, সব জায়গাতে আসছে। এখানে কোনো বাধা তো নেই। যার যা খুশি তা লিখতেছে। অনেকে লিখেছে ছাগলের দুই মাথা। আচ্ছা, এটা চ্যালেঞ্জ করতেছে না। সমাজ কল্যাণ মন্ত্রী যে কথাগুলো সাংবাদিকদেরকে নিয়ে আসলো বা যে আপনার ক্যারেক্টার নিয়ে কথা বললো, এই কথাগুলোকে আপনি কি? আমি আসলে কোনো সরকারের পক্ষ থেকে ওনাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি বলার জন্য, ওনার ব্যক্তিগত মত। আচ্ছা, এই কথা বলার একমাত্র যে মন্ত্রী হিসাবে আমাদের যে ইনফরমেশন মিনিস্টার আছে ইনু ভাই, ইজ দ্য রাইট পারসন। আজকে যদি লক্ষ্য করেন, আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার করে দিচ্ছে এটাকে, এরপর আপনার থাকা উচিত না, ক্লিয়ার করে দিচ্ছে। কারণটা হচ্ছে যে একটা জিনিস যেটা আপনি যেমন অল ইউরোপিয়ানের জন্য সম্মানিত ব্যক্তি, মহিদুর রহমান সেম। সো আসলে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, যারা মন্ত্রী হবেন বা এমপি হবেন, আমাদের সমাজের জেনারেল মানুষের ভোটে কিন্তু আপনারা নির্বাচিত হয়ে নেতৃত্ব দিচ্ছেন বা যে কোনো পর্যায়ে হোক। সেই ক্ষেত্রে একজন মন্ত্রী যদি এ ধরনের কমেন্টস করে, সেটা নিশ্চয়ই এটা এমন কিছু কথা না। কিছুদিন আগে আপনি জানেন, আপনার এখানকার যে প্রধানমন্ত্রী আছে, 4টা ইস্যু এবং তার বিপরীতে ডেপুটি প্রাইম মিনিস্টার রেখে বলছে। এর মানে যে এটা নয় যে তাদের ডিফারেন্স আছে। আচ্ছা, কতগুলো জিনিস আছে, ইউ মাস্ট হ্যাভ ইউর ইন্ডিভিজুয়াল চয়েস। আপনার ফ্রিডম অফ যেটা বলা হয়, এটা আপনি বলতে পারেন, বাট এটা তো আপনার গভর্নমেন্ট পলিসি না। আচ্ছা, যে এটা সব নিজে নিজে ব্যক্তিগত পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে ক্যাবিনেট মিটিংয়ে ডিসকাশন হবে, মাননীয় প্রধানমন্ত্রী তার হেড। এখন কোন মন্ত্রী কি বললো এটা বড় কথা না, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য পলিসিস, দেখবেন আপনি কি। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মেগুনি। আমি যাচ্ছিলাম যারা মাহিদুর রহমান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জনাব গনি সাহেব এবং আপনি দুজনই বয়োজ্যেষ্ঠ আমাদের রাজনীতির জন্য। উনি বলছেন যে এটা জনাব যে মাননীয় মন্ত্রী মহোদয় পার্সোনাল, এবং উনিও বলছেন যে তথ্যমন্ত্রী এটা নিয়ে স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিলেন। এটাকে আপনি কিভাবে দেখবেন, যে জনাব মাননীয় মন্ত্রী সিলেটে গিয়ে একটা প্রোগ্রামে যে কমেন্টগুলো করলেন? শুনেন, প্রথমেই আমরা এটা কোনো সময় আশা করি না কোনো উচ্চ পর্যায়ের নেতা অথবা বৈধ অথবা অবৈধ কোনো সরকারের মন্ত্রী এই ধরনের কথা বলুক, যেহেতু তারা দায়িত্বপ্রাপ্ত এবং দায়িত্বশীল এবং দে রিপ্রেজেন্ট পিপুলস ভিউজ, এবং মানুষদের ভিউজগুলোকে সম্মান করে কথা বলা উচিত। সুতরাং এটা অবশ্যই এই ধরনের কথা আমরা আশা কোনো সময় করি না কোনো মন্ত্রীর কাছ থেকে বা কোনো নেতার কাছ থেকে। দ্বিতীয়ত কথা হইলো, আমি মনে করি এটা সরকারের ইন্ধনে এগুলো হচ্ছে।
আর উনি তো বলছেন যে পার্সোনালি উনি বলবে, অবশ্যই গণিত বলবে, তা ওনার সরকার যেহেতু বলবে না কেন। আমি আমার এজ এ বিরোধী দল হিসেবে যেটা আমি মনে করি, একজন রাজনীতিবিদ হিসেবে আমার অ্যানালাইসিস যেটা বলে, যেহেতু উনি সরকারের মন্ত্রী এবং সরকারের ইন্ধনে এগুলা কথা বলা হচ্ছে। কিছুদিন আগে আমার মনে হয় সৈয়দ মহসিন আলী সাহেব বলেছেন যে শেখ হাসিনা যখন আপনার লন্ডন থেকে গেলেন, যে দেখেন আপনি এগুলা কথা বলেন, কারণ তথ্যমন্ত্রী তো 14 দলের নেতা, তো সুতরাং আপনি এগুলা আজে বাজে কিছু কথা টথা বলিয়েন রাফলি। সুতরাং উনি একটা স্টেটমেন্টে বোধহয় বলেছেন, যেটা আমার স্মরণে পড়তেছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের ইন্ধনে যদি না হয়, তাহলে সরকার কেন ইমিডিয়েটলি এটা স্টপ করে না? উনি তো একবার নয়, অনেক আজকে এতদিন পরে আরো তো অনেকবার বলেছেন উনি এগুলা। সুতরাং এগুলা উনি বলতে পারে। আমি যেটা বলি সোজা জিনিস, যে সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং একজন ক্যাবিনেট মিনিস্টার, যেহেতু উনি যখন কথা বলবেন, ওনার সব দায়িত্বই সরকারের উপরে বর্তায়, বিশেষ করে প্রধানমন্ত্রীর উপরে। সুতরাং সেটা আপনি নাকি সরকারের উপরে দায় দিচ্ছেন? অবশ্যই অবশ্যই, যে ব্যক্তি বলছেন সেটা তো ওনার আগে তো আমি বলছি, এটা বিবেকমান লোক যারা বলবে তাদের এটা বুঝে শুনে কথা বলা উচিত, কি বলতেছেন কি না, ওনার কথার মাধ্যমে কাকে আঘাত করতেছে কাকে না, সেগুলো বুঝে কথা বলা উচিত। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু উনি সরকারের পার্ট অফ দি গভর্নমেন্ট, এবং আপনারা যখন বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল, মেবি নৌ পরিবহন মন্ত্রী মহোদয় বলেছিলেন নাকি কোনো একজন মন্ত্রী, সরি আলতাফ হোসেন চৌধুরী অথবা আকবর খান, মেজর আকবর খান, হ্যাঁ, বলছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। এটা কেমন? এটা আলতাফ হোসেন চৌধুরী সাহেব বলেছিলেন। এটা তো নিশ্চয়ই তখনও আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসছিল কিনা? না না, অবশ্যই এটা পত্রপত্রিকায় অনেক সমালোচনা হয়েছে এবং উনি বলেছেন, যেটা উনি সেটার বিশ্লেষণও উনি দিয়েছেন। আমাদের একটা ধর্মীয় একটা কালচার আছে, আমরা মুসলমান যারা, আমরা অনেক সময় ধর্মীয় পরায়ণ হয়ে আমরা অনুমতির সাথে অনেক সময় অনেক কথা বলি, যে বুঝ দেওয়ার জন্য মানুষকে, যে আলটিমেটলি তো আমরা আল্লাহরই মাল, আল্লাহর তৈরি। তারপরেও এটাকে তো অনেক নেগেটিভ ইফেক্ট আসছে। অবশ্যই আসছে, এটা তো যেটা আপনি আজকে আমি যদি একটা নেগেটিভ কথা বলি, সেটা সমালোচনা হবে, অবশ্যই সমালোচনা করতে তো কেউ নেই। উনি আজকে সমাজ কল্যাণ মন্ত্রী যে কথা বলেছেন, এটা সমালোচনা হচ্ছে, এটাকে আপনার প্রোটেকশন দেওয়ার তো কোনো এখানে আমি দেখি না। আচ্ছা, তো এটাকে এই যে আমাদের মন্ত্রী মহোদয় বৃন্দ, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, ওনারা বয়োজ্যেষ্ঠ এবং ওনারা নেতৃত্ব দিচ্ছেন, তো ওনারা যদি এই ধরনের কমেন্টস করে, অবশ্যই সেটা রোধ করা উচিত না? অবশ্যই অবশ্যই, সেটা তো। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম ডক্টর রাফিকুল হাসান খান, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আসার জন্য। যে আমরা দুজন প্রবীণ রাজনীতিবিদের সাথে কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে, যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী একটা কমেন্টস করছিলেন গত কয়েকদিন আগে সিলেটে, এবং এটা নিয়ে সোশ্যাল এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে যথেষ্ট আলোচনা তৈরি হলো। এবং আজকে গণিবা যেটা বললেন, যে জনাব ইউনূস সাহেব এসে একটা স্টেটমেন্ট দিলেন, যে এটা হতে পারে ওনার পার্সোনাল, অথবা যে স্টেটমেন্ট দিলেন, আপনি কি মনে করেন একজন মন্ত্রী এই ধরনের কথা বলছে? আমি ওনার সম্পর্কে যতটুকু জানি আর কি, বিদেশ থেকে, যে উনি একসময় মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন, একজন সজ্জন ব্যক্তি, ব্যক্তিগতভাবে আমি শুনেছি ওনার সম্পর্কে। কিন্তু দুটো ব্যাপারে আমার অভিজ্ঞতা, যে প্রথম, উনি একটু অ্যাক্সিডেন্ট প্রন মনে হচ্ছে খুবই, যে এর আগে উনি ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধূমপান করার জন্য সমালোচিত হয়েছিলেন। সেটা, এবং তখনই একটা দেশে একটা কথা হচ্ছিল যে উনি হয়তো পদত্যাগ করতে পারেন, কারণ এটা খুব, আমি যেটা মনে করি যে খুবই ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করেছিল দেশে তো সেই মুহূর্তে। তারপরে আমার মনে হয় ওনার যথেষ্ট সতর্ক হওয়া উচিত ছিল। এরপরে আমি ঢাকায় একবার একটি অনুষ্ঠানে ওনাকে দেখেছি, ওই ডিমেনশিয়ার উপর একটা কনফারেন্স হচ্ছিল। আমি একটু ওনার ব্যবহার একটু বিস্মিতই হয়েছিলাম সেই কারণ এটা ডাক্তারদের একটা, বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসেছিল এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। উনি অনুষ্ঠানে যে দুটো গান শোনালেন, যা হোক এটা ডিমেনশিয়া ছিল, বললেন যে ফেব্রুয়ারি মাস, তো আমরা একটু বিস্মিত হয়েছিলাম। তো আমি এরপরে এই ঘটনাটা যখন আমি পেপারে দেখলাম, তখন আমরা একটু মনে হলো যে উনি খুবই দুর্ঘটনা প্রবণ আর কি, এই ধরনের কাণ্ড করার ব্যাপারে অলরেডি সময় হয়েছে। কিন্তু আরেকটা ব্যাপারে আমি বিস্মিত হয়েছি, সেটা হচ্ছে যে
ওনার কে নাকি একটু, এটা গুজবও হতে পারে যে কেউ একজন ঊর্ধ্বতন বলেছে ঠিক আছে আপনি চালিয়ে যান। তো এই ধরনের ওনার মতন একজন বিশিষ্ট ব্যক্তি, আমি বিশিষ্ট এই জন্য বলবো যে ওনার তো একটা ভালো ইতিহাস আছে, ক্যাবিনেট ক্যাবিনেট পজিশন অনুযায়ী, কিন্তু এর শুধু তাই না, উনি দেশের জন্য লড়াই করেছেন, এটা তো একটা বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই ধরনের কথাগুলো, যেগুলো কথা বলেছেন, এটার যদি কিছুটাও সত্য হয়, তার দায় দায়িত্ব নেওয়া উচিত এবং দায় দায়িত্বটা আলটিমেটলি প্রাথমিকভাবে উনাকেই দিতে হবে, তারপরে সরকারের উপর তো এটার প্রভাব পড়বে। ধন্যবাদ জনাব রফিকুল হাসান খান। আমি যাচ্ছিলাম আমাদের একমাত্র যিনি বাংলাদেশ থেকে আসছেন, আমাদের আজকে সবাই আমরা হোস্ট, উনি গেস্ট কিন্তু আমাদের হাবিব হোসেন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি এবং আপনার আমার কথা কইবার দিবেন মিনিট। আপনি কথা আমি সর্বপ্রথম আপনার সহ আমার মুরব্বী হল, লিডার হল, ডাক্তার সহ এবং আপনার যে কর্মকর্তা হল, অফিসিয়াল সবাই জানাই বরিশাল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আপনার চ্যানেল গত সপ্তাহ আমি একটা প্রোগ্রাম করতে আমার নিছিলা। আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাই, এবং বাংলাদেশ সরকারে যদি এই ধরনের পদক্ষেপ নেই তৃণমূল পর্যায়ে, দেশটা তো গড়তে হইব তৃণমূল পর্যায়ে, ছোট নেই। আমি ছোট মোটো পদে আছি, একজন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। আচ্ছা, আমি রানিং চেয়ারম্যান হিসাবে 3 বছরে, আচ্ছা 3 বছরে আমি 113টা রাস্তা সিসি ঢালাই দিচ্ছি। 113টা রাস্তা, তাও 3 বছরে। আচ্ছা, আমার এখন রয়ে গেছে 2 বছর। আমার এই বইয়ের মাঝে লেখা আছে প্রত্যেকটা খাতে আমি উপজেলা চেয়ারম্যান নিছি, এবং আমার মাননীয় তোমার টিওনো সাহেব নিছি, নেম প্লেট লাগাইছি, বড় হয়ে নেম প্লেট লাগাইছি। এই রাস্তার উপরে কোন সংস্থা চলে, বিশ্ব ব্যাংক চলে, অনেক অনেক দেশনে আমরা উন্নয়নের টাকা, গম, চাউল পাই। এইগুলারে আমি নেম প্লেট লাগাই, আর 600 ফুট লম্বইব, 100 ফুট হইলে 100 ফুট, আর টাকা বরাদ্দ পরিমাণ 1 লক্ষ হইলে 1 লক্ষ, 2 লক্ষ, সব উন্নয়ন গুলারে আমি লেখাইয়া পাথরের মাঝে ঢালাই দিয়া আমি 113টা রাস্তা। এই যে আপনি তৈরি করলেন, এই কাজগুলো শেষ করলেন এবং উন্নয়নমূলক কাজ শেষ করছেন, বাংলাদেশের বর্তমান সরকার আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে? বর্তমান সরকারে সাপোর্ট না দিলে আমি বিএনপি হিসাবে, আমি সিলেট জেলা বিএনপির সভাপতি 3 বার আসলাম, সভাপতি। আচ্ছা আচ্ছা, দক্ষিণ সুরমার সেক্রেটারি আসলাম 4 বার। উনি জানেন আমার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার কথা হইল আমি জেলা সৎভাবে ইউনিয়ন পরিষদের টাকাটা বের করছি, এইভাবে আমরা 4,000 কতটা ইঞ্জিন আছে। এই 4,000 কতটারে এই যে আমরা মাননীয় এমপি মহোদয়, টিওনো উপজেলার চেয়ারম্যান, এরা যদি হলে মিলিয়া সব চেয়ারম্যান এখন যে, এবং সিলেট আরম্ভ হয়ে গেছে গতকাল লুঞ্চি আওয়ামী লীগের এমপি আর উপজেলার চেয়ারম্যান যে নতুন হয়েছেন উনি মানছে। এইটা নিয়ে খুব আলোচনা চলে। অর্থাৎ আপনার যে উন্নয়নমূলক, আমার উন্নয়নমূলক তাও ডকুমেন্টে, আমি তো কোনো মুখে কথা নাই, আমার এটা ডকুমেন্ট আছে। একটু দেখাই, এই যে বরাদ্দ পরিমাণ আছে লম্বা, ঠিক আছে, আমি এটা নিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার কতটুকু, সরকার যদি আবার না দেয় সেইগুলো করলাম হইতো। থ্যাংক ইউ। আমি একটা ব্রেক থেকে এসে আপনার সাথে আবার কথা বলবো বিষয়। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের 4 জন সম্মানিত অতিথির সাথে বর্তমান বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, প্রত্যেকটি জিনিস নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনাদের সাথে, এবং আপনাদের সাজেশন এবং আমাদের দর্শক সম্মানিত অতিথিদের সাজেশন নিয়েই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস,
এবং ইউনিভার্সাল সলিসিটার্স।